তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা। পর্ব সংখ্যা ৩১। শেষ বিকালে বিষণ্ণ মন নিয়ে মিম ব্যালকনিতে বসে আছে। বিষণ্ণ চোখ দুটি নিবদ্ধ গার্ডেনের ফুলবাগানে। সকালে স্নিগ্ধ সৌন্দর্য নিয়ে ফুটে ফুটে বেড়ানো ফুলগুলো কেমন নেতিয়ে পড়েছে। নতুন কলি থেকে নতুন ফুল ফুটেছে। কি আজব দৃশ্য! বেলা শেষে সৌন্দর্য কেমন করে নেতিয়ে পড়ে। তাদেরও শেষ আছে। মিমের জীবনের সামনে কি হবে, কি ঘটবে জানা নেই। আরাত ফ্রেশ হয়ে মিমের রুমে এলো। মিমকে রুমে না পেয়ে বেলকনিতে এসে দাঁড়ালো। মিম কলেজ থেকে ফিরে কলেজ ব্যাগটা সোফাতে রেখে দিয়ে ব্যালকনিতে এসে বসেছে। না ফ্রেশ হয়েছে, না খাবার খেয়েছে। কোথা থেকে কি ঘটে গেল? না, এটা তো ঘটেনি, ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। আরাত মিমের পাশে বসে গার্ডেনে চোখ রাখলো। তালুকদার বাড়ির কেউ এখনো কিছু জানে না। রোশনি বলতে বারণ করেছে। আরশ যেহেতু ডিভোর্সের কথা বলেছে, দেখা যাক নেক্সট কি হয়। আরাত কয়েক সেকেন্ড মিমের পাশে চুপচাপ বসে থেকে বলে উঠল, চল, তোর ফুপি ডাকছে খাবার খাওয়ার জন্য। মিম ফুলবাগান থেকে চোখ ফিরিয়ে ফুপিয়ে উঠল। আরাত অবাক হলো, মিম কান্না করছিল এতক্ষণ। আরাত মিমকে জড়িয়ে ধরে নিমেষেই। মিম এক চিমটি বিশ্বস্ত জায়গা পেয়ে এতক্ষণে জমানো কান্নাগুলো মুখ ফুটে হাউমাউ করে কান্না করে উঠল। আরাতের চোখের কোণে পানি এসে জমা হলো। মিম কান্না করে ফুপাতে ফুপাতে ভাঙা ভাঙা গলায় বলে উঠল, মা বাবার সামনে কোন মুখে নিয়ে দাঁড়াবো আপু? মিমের ভাঙা ভাঙা কণ্ঠে কথাটা অসহায়ত্ব লাগলো আরাতের কাছে। ভেতর থেকে ভেঙে পড়ছে মেয়েটা। আরাত কি বলে বুঝ দেবে ছোট বোনটাকে। মিমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মলিন মুখে বলে উঠল, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু তোকে স্ট্রং হতে হবে। মিম আগের ন্যায় কান্না করতে করতে বলল, বিয়ে থেকে পালাতে আম্মুকে কষ্ট দিয়ে এই শহরে পা দিয়েছিলাম, কিন্তু দেখো আমার জীবনটা এই বিয়ে নামে নিষ্ঠুর খেলায় জড়িয়ে গেল। আমার জীবনটা সকালবেলা তো কত সুন্দর গোছানো ছিল আপু, এখন এত এলোমেলো কেন হয়ে গেল? আম্মুকে কি জবাব দিব আপু, কি জবাব দিব? বলে মিম হাউমাউ করে কান্না করতে লাগলো। মিমের কান্না আরাতের বুকে ছিঁড়ে যাচ্ছে। কতটা কষ্ট পেলে মানুষ এভাবে ভেঙে পড়ে। আরাত নিজেও কান্না করতে করতে মিমের মাথায় হাত বুলিয়ে বলল, আমি জানি না তোদের মধ্যে কি ঘটেছে, আর জানতেও চাই না, কারণ আমার বোনের ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমার বোন নির্দোষ, শোন, একদম কষ্ট পাবি না বুঝলি, সবকিছু সমাধান আছে। দুজনের কথোপকথনের মধ্যে রোশনি আর আয়রা মিমের রুমে ঢুকলো। আয়রার হাতে ভাতের প্লেট। রোশনি ফ্রেশ হয়ে তালুকদার বাড়িতে এসে দেখলো মিমের বেলকনিতে দু বোন একসঙ্গে মেঝেতে বসে কান্না করছে। রোশনি দুজনকে দেখেই বুঝলো দুজনের কেউ এখনো খাবার খায়নি। রোশনি পুনরায় রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। ড্রয়িং রুমে এসে কাউকে না পেয়ে কিচেন রুমে ঢুকে ভাতের প্লেট সাজাতে লাগলো। আয়রা নিজের জন্য চা বানাতে এসে দেখলো রোশনি ভাতের প্লেট সাজাচ্ছে। আয়রা হাসি মুখে রোশনিকে বলল, মাছের ঝোলটা নে, মজা হয়েছে। কথাটা বলে আয়রা নিজের জন্য চা বানাতে পানি তুলে দিল পাতিলে। রোশনি পুনরায় আরেকটা বাটিতে মাছের ঝোল তুলতে তুলতে আয়রাকে বলল, আপু তুমি এখন চা খাবে? আয়রা হাসি মুখে বলে উঠল, হ্যাঁ, কি বলতো, বিকাল বেলা উপন্যাসের সঙ্গে দুধ চা জমে ভালো, ফিলিংসটা অন্যরকম। রোশনি আয়রার কথায় মলিন হেসে আয়রাকে বলল, তুমি কি কিছু জানো? আয়রা রোশনির দিকে অবাক চোখে তাকালো। সন্দিহান গলায় রোশনিকে প্রশ্ন করে, কই না তো, কিছু হয়েছে? রোশনি এক হাতে পানির গ্লাস, অন্য হাতে মাছের ঝোলের বাটি নিচ্ছিল। আয়রা অবাক হয়ে পুনরায় বলল, দাঁড়া, ভাতের প্লেট আমি নেই, প্লেট সাজাচ্ছিস কেন? ডাইনিং টেবিলে বসে খা। আয়রা ভাতের প্লেট হাতে নিতে নিতে জিজ্ঞাসা করলো রোশনিকে। রোশনি আয়রার কথায় কিচেন রুম থেকে বের হতে হতে বলল, মিম আর আরাতের জন্য মিমের রুমে চলো, জানতে পারবে সবকিছু। আয়রা গ্যাস বন্ধ করে দিয়ে অবাক হয়ে ভাতের প্লেট নিয়ে রোশনির পেছন পেছনে যেতে যেতে বলল, কি হয়েছে রে, এমন লাগছে কেন তোকে? আমার সঙ্গে চলো, জানতে পারবে।
আয়রা আর কথা বাড়ালো না, অবাক হয়ে রোশনির সঙ্গে মিমের রুমে এলো। ব্যালকনিতে আরাত মিমকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখে আয়রা আরো বেশি অবাক হলো। আরাত কারো পায়ের আওয়াজে সামনে তাকালো। আয়রা রোশনিকে খাবার সেজে নিয়ে আসতে দেখে আরাত গলা খাকারি দিল। মিম এখনো অস্বাভাবিক আচরণ করছে। মিমের অস্বাভাবিক আচরণে আয়রা বিচলিত হয়ে দ্রুত পায়ে মিমের কাছে এসে বলতে লাগলো, মিম কান্না করছে কেন? আয়রা রোশনির হাতের দিকে প্রশ্নভরা চাহনিতে তাকালো। মিমের চোখ মুখ কান্না করার ফলে ফুলে ফুলে উঠেছে। রোশনি একে একে আজকের ঘটনা ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। আয়রা নিস্তব্ধ হয়ে দেখছে শুনছে সবকিছু। আয়রার বিশ্বাস হচ্ছে না মিমের বিয়ে হয়ে গেছে, তাও আরসের সঙ্গে। মিম কান্না করতে করতে এখন চুপ হয়ে গেছে, ফাঁকা চোখে মেঝের দিকে চেয়ে আছে। আয়রা রষ্টিরাতের দিকে চেয়ে ভারী কণ্ঠে বলে উঠল, তোরা দুজন কই ছিলি? তোরা দুজন তখন কই ছিলি? আরাত ক্ষিপ্ত চোখে রোশনির দিকে তাকালো। রোশনি আরাতের ক্ষিপ্ত চোখের তাকানো কারণ বুঝলো না। আরাত আয়রার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, মিম রোশনিকে খুঁজতে ওয়াশরুমে গিয়েছিল। তার কয়েক মিনিট পর মীরা আর রাফি ভাইয়ার কোথা থেকে এসে বলল, আরশ ভাইয়া। ভাইয়া বলতেও লজ্জা করছে। আরশ আর মিম কোথায়? রাফি ভাইয়ার কথায় আমি অবাক হলাম। আরশ মিম কোথায় মানে? পর মুহূর্তে রাফি ভাইয়া বলল, আমি মীরাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে বের হতেই রূপার কল এলো। আরশ মিমকে সবার সামনে টেনে কোথাও একটা নিয়ে যাচ্ছে। রাফি ভাইয়ার কথায় শুনে আমি দ্রুত ক্যান্টিনে দৌড় লাগালাম। রাফি ভাইয়া আর মীরা আমার সঙ্গে এলো। ক্যান্টিনে এসে দেখলাম রূপা, তাসিন ওরা ক্লাসরুমের দিকে যাচ্ছে। আমরাও এদের পিছু নিলাম। মাঝপথে দেখলাম রোশনি আমার কাছে এসে জানতে চাইছে, এভাবে কোথায় যাচ্ছি আমরা? তারপর তো রোশনির মুখ থেকে শুনলেই সবকিছু। আয়রার আরাতের দীর্ঘ কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। আরাতের মুখে কিছুটা গম্ভীর। আয়রা মিমকে কিছু পলক দেখলো। মেয়েটা সবসময় চেয়েছিল ভেজাল মুক্ত থাকতে, কিন্তু নিয়তি তাকে কলঙ্কিত করার সাথে সাথে হতভাগা করে দিল। যদি ডিভোর্স হয় তাহলে কলঙ্কের সঙ্গে সঙ্গে ডিভোর্সের দাগ বয়ে বেড়াতে হবে। আয়রা রশিরাতের দিকে চেয়ে বলল, এখন কি করবি ভাবছিস? আরাত রাগে গলায় বলল, কি আর করব, আমার মনে হয় ফ্যামিলিতে সবকিছু বলা প্রয়োজন। এভাবে তো আর এত বড় একটা ঘটনা লুকিয়ে রাখা যায় না। রোশনি আরাতের কথায় বলে উঠল, আরে না, এখন বলা যাবে না, যাক কয়েকদিন, তারপর আরশ ভাইয়া কি করে তারপর না হয় বলিস। রোশনির কথায় আরাত তেতে উঠল, ক্ষিপ্ত কণ্ঠে বলল, আরশ কি করে মানে? তুই কি অমানুষের আশা করছিস? আমার বোন ওই অমানুষের ডিসিশনের জন্য ওয়েট করবে? লাইক সিরিয়াসলি? রোশনি, হাসালি আমাকে। আরাতের ব্যঙ্গ করে কথা বলার রোশনি গম্ভীর গলায় বলল, মানুষকে পুরোপুরি ন- না জেনে চিনে অমানুষ বলতে পারিস না তুই। এখানে কি হয়েছে তুই আমি কেউ শিওর না। আরাত এই প্রথম রোশনির কথায় দ্বিমত পোষণ করলো। রোশনির কথায় আরাতের রাগ তীর তীর করে বাড়তে লাগলো। তুই কি বলতে চাইছিস? মিম বাজে মেয়ে? আরে এত রেগে যাচ্ছিস কেন? আমি জাস্ট বলছি আমরা তো সবকিছু জানি না, তাই না? মিমকে আমি কখন বাজে বললাম? ভুলে যাস না মিমকে আমি আমার ছোট বোনের নজরে দেখি। রোশনির কথায় আরা তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ, দেখতেই পারছি তার নমুনা। আয়রা অসহায় মুখে একবার রোশনি তো আরেকবার আরাতকে দেখছে। মিমের এদিকে কোনো ধ্যান নেই, সে মাথা নিচু করে নিজের ভাবনায় মগ্ন। আয়রা রোশনিরাতেকে ধমক দিয়ে বলল, কি শুরু করেছিস তোরা? নিজেদের মধ্যে ঝামেলা না করে সলিউশন খোঁজ। আয়রা ধমকে দুজনে শান্ত হয়ে গেল। আয়রা এক পলক তিনজনকে চোখ বুলিয়ে হাত ধুয়ে মিমের পাশে বসে আরাতকে বলে উঠল, এদিকে আয়, খাইয়ে দিচ্ছি। পেটে পেটে খিদা থাকলে ঝগড়া শেষ হবে না তোদের। আরাত আয়রার দিকে চেপে বসতে বসতে আর চোখে রোশনির দিকে চেয়ে বলল, খেয়েছিস? রোশনি ভার কণ্ঠে উত্তর করলো, আমার কথা ভাবতে হবে না, তুই খেয়ে উদ্ধার কর। আরাত কথা বলল না, সোজা রোশনিকে একটানে নিজের পাশে বসালো। রোশনিও কথা বলল না। আয়রা দুজনের কাণ্ডে দেখে মলিন মুখে ভাত মাখতে লাগলো। ভাত মেখে প্রথমে এক লোকমা মিমের মুখের সামনে ধরলো। মিম এখনো আগের ন্যায় মাথা নিচু করে আছে। রোশনি রাত মিমের দিকে চেয়ে রইল। আয়রা মিমকে ডেকে ওঠে, মিম। মিম শুনল না আয়রার ডাক। আয়রা রোশনি রাতের দিকে তাকালো। রোশনি রাত পুনরায় আয়রাকে চোখের ইশারায় ডাকতে বলল। আয়রা এবার মিমকে উঁচু স্বরে ডেকে উঠল, মিম।
আয়রার ডাকে মিম মাথা তুলে আয়রার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়লো। রোশনি রাত আয়রা হকচকিয়ে গেল। মিম এতক্ষণে শব্দ করে কান্না না করলে নীরবে চোখের পানি ফেলছিল। গ্রামের মেয়েরা চঞ্চল টাইপের হইলেও তারা খুব নিজের কলঙ্কের ভয় পায়। শহরের মানুষ যেমন কলঙ্ক খুব সহজে ভুলতে পারে, গ্রামের মানুষ তা ভুলতে পারে না, আশেপাশের মানুষকে ভুলতে দেয় না। শহরে তুমি কলঙ্কিত হয়ে গেলে হয়তো তোমার মনে কলঙ্কের দাগ লেগে থাকবে, কিন্তু আশেপাশের মানুষ ২-৪ দিন নাক ছিটকাবে এবং কয়েক মাস পরে তোমাকে আগের মতো ট্রিট করার চেষ্টা করবে। শহরের মানুষ অন্যকে নিয়ে নাক ঘামায় না, কিন্তু গ্রামের মানুষ আশেপাশের প্রতিবেশীকে নিয়ে সবসময় নাক ঘামাবে, এটা তাদের স্বভাব। তারা তোমাকে একদিন না দুদিন না বারবার কথা শোনাবে। এমনকি ১০-১৫ বছর পরে যখন তুমি হাজারো কলঙ্ক নিয়ে মন থেকে নিজেকে ভালো রাখার সফল হবে, তখন প্রতিবেশীর তোমার সামনে তার ছেলে মেয়ে বলবে তুই ওর মতো হবি, দেখ মেয়েটা এমন ছিল, দেখ মেয়েটার সঙ্গে এটা ঘটেছিল। তখন আর কি পুনরায় তিক্ত অতীতগুলো এভাবেই মনে করিয়ে দিয়ে তোমাকে ধিকে ধিকে মারবে। মিম গ্রামের মেয়ে, তার গ্রাম সম্পর্কে সব জানা। তাদের গ্রামে তো কলঙ্ক হাওয়ায় ভয়ে ছোট ছোট মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হয়। এই আধুনিক যুগে ছেলে মেয়ে বুঝতে চায় না, তাদের এক কিছুক্ষণের ছেলে মানুষের জন্য একটা ছেলে মেয়েকে সারা জীবনে কলঙ্কের দাগ বয়ে বেড়াতে হয়। আরাত পুনরায় মিমকে নিজের সঙ্গে জড়িয়ে ধরলো। আয়রা মিমকে শান্ত করতে করতে বলে উঠলো, কান্না করিস না, কষ্টকে শক্তি বানা। তোর চোখের পানি যেন তোর বিপরীতকে শক্তি না দেয়, বরং চোখের পানিকে নিজের শক্তিতে পরিণত কর। তোর কষ্ট তোর শক্তি হবে, কোনো দুর্বলতা নয়। আয়রার কথায় মিম ভাঙা ভাঙা গলায় বলল, আমি স্ট্রং ছিলাম আপু, আমাকে ভেঙে দিয়েছে। মিমের বিপরীতে কি বলবে জানা নেই কারো। সত্যি মিম স্ট্রং, মুখের ওপর উচিত কথা বলে সব সময়, কেউ কিছু বলে না, তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে নিজে নিজে বলতে লাগে। দুষ্টু চঞ্চল মেয়ে সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসে। রোশনি মিমকে বলে উঠল, আগে হা করো তো। মিম বিরক্ত মুখে বলল, আপু প্লিজ আমাকে একা ছাড়ো। আরাত রাগী গলায় বলল, হ্যাঁ একা ছাড়বো, আগে খেয়ে নে। আয়রা মিমের সামনে পুনরায় এক লোকমা তুলে ধরলো। মিম বিরক্ত মুখে আয়রার হাত সরিয়ে বলল, আমার খিদে নেই আপু, প্লিজ একা থাকতে দাও। রোশনি রাত আয়রা তিনজন রাগী গলায় একসঙ্গে বলল, হা কর বলছি। মিম এক পলক তিনজনকে দেখে নিয়ে দু হাতে চোখের পানি মুছে হা করলো। চোখের পানি মুছতেই পুনরায় গাল বেয়ে ২ ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আয়রা এক এক করে তিনজনকে খাইয়ে দিল। মিম চোখে পানি নিয়ে ভাত চিবোতে লাগলো। খেতে খেতে এক পর্যায়ে গলায় ভাত বেঁধে কাশতে লাগলো। রোশনি দ্রুত পানির গ্লাস মিমের মুখের সামনে ধরলো। মিম কাশতে কাশতে এক হাতে চোখের পানি মুছে রোশনির দিকে তাকিয়ে পানি খেয়ে নিল। আরাত মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিম নীরবে দেখলো। তাকে ঘিরে কাজিনদের ভালোবাসা। খাওয়া শেষে আয়রা প্লেট নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। রোশনি মিমের সঙ্গে মিমের রুমে থেকে গেল। রাত প্রায় ১১টার ঘরে। তাকবীর কোলের ওপর ল্যাপটপ রেখে এক হাতে ল্যাপটপ টাইপিং করছে, চোখ তার ল্যাপটপে, অন্য হাতে পাশে শুয়ে থাকা আরাতের মাথার চুলগুলোর মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। আর তাকবীরের পাশে শুয়ে থেকে মোবাইলে রিলস দেখছে আর ডেইরি মিল্ক খাচ্ছে। রিল দেখতে দেখতে বিরক্ত হয়ে ফোনটা বালিশের নিচে রেখে দিল। তাকবীর আর চোখে আরাতকে দেখে পুনরায় কাজে মগ্ন হয়ে গেল। আরাত নড়াচড়া করে শুয়ে থেকেই মাথা উপরে তুলে তাকবীরের দিকে তাকালো। পুনরায় মাথা বালিশে রেখে মিমকে নিয়ে ভাবতে লাগলো। এক মন বলছে ফ্যামিলিতে সবকিছু বলে দিতে, আরেক মন বলছে থাক এখন না, গোপনে ওদের ডিভোর্স করিয়ে দেওয়া যাবে। তার আগে মিমের মনোভাব জানতে হবে, বিয়ে তো ছেলে খেলা না, মুখ দিয়ে বললে ডিভোর্স হয়ে গেল। আরাত মিমকে নিয়ে হাজারো ভাবনায় মগ্ন হয়ে গেল। আরাতকে শান্ত হয়ে থাকতে দেখে তাকবীর ল্যাপটপে চোখ রেখেই বলে উঠল, ঘুমাও না কেন? তাকবীরের কথায় আরাত নীরব কণ্ঠে উত্তর করল, ঘুম ধরছে না। তাকবীর ভ্রু কুঁচকে আরাতের দিকে তাকালো। আরাতকে অন্যমনস্ক দেখে কোল থেকে ল্যাপটপ বন্ধ করে বেড সাইডের ওপর রেখে দিল। নিজের মাথার ক্যাপ
ক্যাপ এক হাতে খুলে বেড সাইডের ওপর রেখে শুয়ে আরাতকে দুহাতে জড়িয়ে ধরল। আরাত এক নজর তাকবীরকে দেখে পুনরায় নিজের ভাবনায় মগ্ন হয়ে গেল। আজকে আর তাকবীরের বুকে মাথা রাখতে লজ্জা পেল না আরাত। তাকবীর দুহাতে আরাতকে জড়িয়ে মাথায় ভালোবাসার পরশ রেখে দিয়ে বলল, কি ভাবছো? আরাত প্রথমে দ্বিধা করলো বলতে, পর মুহূর্তে নিজের মনে কথা না রাখতে পেয়ে বলে উঠল, কিছু বলার ছিল। বলো। আরাত তাকবীরের বুকে মাথা রেখে সবকিছু খুলে বলতে লাগলো। আরাত সবকিছু বলার শেষে মুখ তুলে তাকবীরের মুখের দিকে তাকালো। তাকবীর স্বাভাবিক, মুখে নেই কোনো প্রশ্নের চিহ্ন। আরাত তাকবীরকে কিছু বলতে না দেখে নিজেই জানতে চাইলো, ডিভোর্স কি সমাধান? এতক্ষণে তাকবীর আরাতের কথায় মুখ খুলে বলতে লাগলো, ডিভোর্স কোনো সমাধান না, ডিভোর্সের দাগ মেয়েদের অভিশপ্ত করে দেয়। আরাত তাকবীরের কথায় পুনরায় বলল, তাহলে ফ্যামিলিতে বলবো কি? বলবো সবকিছু? মিম কি চায় জানি না। তাকবীর কিছুক্ষণ নীরব থাকলো। যেভাবেই হোক না কেন বিয়ে হয়ে গেছে তাদের। সংসার ভাঙা মানে একটা মসজিদ ভাঙার সমান। অন্যকে সংসার ভাঙার উৎস করা মানে জেনে বুঝে পাপ কাজে লিপ্ত হওয়া। তাকবীর আরাতকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, যেভাবেই হোক না কেন ওরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ওদের লাইফ, ওদের ডিসিশন নিতে দাও। সামনে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। আরাত তাকবীরের কথায় বলে উঠল, সন্ধ্যা আর হাবিব ভাইয়ের বিয়ের পরে মামা মামিকে জানাবো। আপাতত সবাই অজানা থেকে যাক। সামনে বিয়ে, বিয়ের সামনে বল সামনে বিয়ে বিয়ের সামনে বললে বিয়ের আনন্দ নষ্ট হয়ে যাবে সবার মধ্যে। আরাতকে সবার কথা ভাবতে দেখে তাকবীর আরাতকে নিজের সঙ্গে আরো বেশি জড়িয়ে নিয়ে বলতে লাগলো, মাশাল্লাহ, আমার বউটা সবকিছু বুঝতে শিখেছে। ঘুমান ম্যাম, নামাজ আদায় করতে হবে। আরাত হাসি মুখে তাকবীরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। তাকবীর আরাতের মুখের দিকে চেয়ে আছে। কখনো কি ভেবেছিল ভালোবাসা প্রকাশ না করে কোনো কোনো মুসিবত ছাড়া আরাতকে পেয়ে যাবে? তাকবীর আরাতকে আরাতের মতো ছেড়ে দিয়েছিল। পর মুহূর্তে নিজের ভাবনায় ব্যাঘাত ঘটে। মুক্ত পাখির মতো উঠতে উঠতে সে তো নিজের ক্ষতি করছে। তাকে হারাম থেকে হালাল করতে হবে। মুক্ত পাখিকে তো সে ভালোবেসে, তাহলে তার ক্ষতি কিভাবে দেখবে সে? তাই তো নিজের ভাবনা বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া, না এভাবে আর মুক্ত পাখির ক্ষতি দেখব না। মনে পবিত্র ইচ্ছা কি অপূর্ণতা থাকে? না কখনো সঙ্গে সঙ্গে খবর আসে না কখনো না সঙ্গে সঙ্গে খবর আসে ছোট ভাই তার ফ্যামিলিকে রাজি করেছে। এতে পবিত্র চাওয়াগুলো খুব অনায়াসে পেয়ে যাচ্ছে। মনের চাওয়াগুলো পবিত্র ছিল জন্য আজকে কোনো ইচ্ছা ছাড়াই নিজের পাশে নিজের ভালোবাসার মানুষটাকে অর্ধাঙ্গিনী হিসেবে পেয়ে গেছে। কারো সংসার ভাঙতে হবে না। তাদের যদি চাওয়াগুলো এক হয়, দুজন দুজনকে সম্মান করতে পারে, যত্ন ভালোবাসা যদি টিকিয়ে রাখতে পারে, তাহলে তাদের পূর্ণতা হবেই ইনশাল্লাহ। বিয়ে হয়ে গেলেই সংসার হয় না, ভালোবাসা থাকতে হবে। যদি বিয়ে হয়ে গেল পূর্ণতা হতো, তাহলে এই দুনিয়াতে ডিভোর্স নামটা কখনো থাকতো না। কোট প্যান্ট পরিহিত তাকবীর বারবার ঘড়ি দেখছে আর ওপরে নিজের রুমের দিকে তাকাচ্ছে। মাথায় বাবরি কাটা চুলগুলো জেল দিয়ে পরিপাটি করা, তবুও বারবার মাথার ওপরে তুলে নিজের রুমের দিকে তাকানো কারণে চুলগুলো দুলছে। কয়েকটা চুল মুখের সামনে আসার কারণে হাত দিয়ে বারবার ঠিক করছে। আয়াতের অপেক্ষা করতে করতে তাকবীর এক পর্যায়ে আয়াতকে ফোন লাগালো। 2 থেকে 3 বার ফোন রিং হতেই ওপাশ থেকে আরাত ফোন রিসিভ করে বলতে লাগলো, বাসায় থেকে ফোন কেন করছেন? তাকবীর মেঝের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে আরাতের ভয়েস ফিল করলো। আরাতের ভয়েস ফোনের মধ্যে মারাত্মক লাগে, এক নিমেষেই পাগল করে দেয়। আরাত তাকবীরকে কথা বলতে না দেখে সিঁড়ি বেয়ে নামতে নামতে তাকবীরের দিকে চেয়ে পুনরায় ফোনে বলে উঠল, উপরে তাকান। আরাতের কথায় তাকবীর সিঁড়ির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে কানে গজে রাখা ফোন হাত ফসকে মেঝেতে শব্দ করে পড়ে গেল। তাকবীর সেদিকে কোনো খেয়াল নেই। তাকবীর তো সামনে নিজের অর্ধাঙ্গিনী রূপে হুড়পড়িকে দেখতে ব্যস্ত। আরাত নীল শাড়ি পরেছে, সুতি নীল শাড়ি, সাদা পাড়ের সঙ্গে মাথায় সাদা স্কার্ফ বেঁধেছে, স্কার্ফের ওপরে নিকাব পরা, চোখে হালকা কাজল, হাতে তাকবীরের দেওয়া কাচের নীল চুড়ি। এতেই যেন আরাতকে পরীর মতো
পরীর থেকে কম লাগছে না। আর তাকবীরের খামখেয়ালি দেখে দ্রুত পায়ে নেমে এলো। তাকবীর আগের ন্যায় মুগ্ধ হয়ে আরাতের দিকে তাকিয়ে আছে। আরাত মেঝে থেকে তাকবীরের ফোন হাতে তুলে তাকবীরের সামনে ধরলো, ধরুন। তাকবীর বেখেয়ালি বলে উঠল, এখন? তাকবীরের কথায় আরাত তাজ্জব বনে গেল। তীক্ষ্ণ চোখে চেয়ে জানতে চাইল, এখন মানে আপনি কি ধরার কথা বলছেন? আরাতের কথায় তাকবীরের ধ্যানভঙ্গ ভাঙে। গলা খাকারি দিয়ে বলল, মাশাল্লাহ, সুন্দর লাগছে, বাট বোরকা পরলে বেটার লাগতো। তাকবীরের কথায় আরাত বাহানা ধরে বলে উঠল, না, বিয়ে বাড়িতে বোরকা পরবো না, সবাই শাড়ি পরবে, পর্দা তো করেছি। আরাতের বাহানাতে তাকবীরকে গম্ভীর দেখা গেল। আরাত খানিকটা তাকবীরের চাহনিতে ভয় পেল। মাথা নিচু করে বলল, সরি, 2 মিনিট অপেক্ষা করুন, বোরকা পরে আসতেছি। কথাটা বলে আরাত রুমের দিকে যেতে লাগলো। তাকবীর আরাতের হাত টেনে নিজের সঙ্গে মিশিয়ে আগের ন্যায় গম্ভীর গলায় বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি বাহিরে মুক্ত পাখির মতো উড়বে, বাট ঝিনুকে লুকায়িত মুক্তার মতো। আরাত পায়ে মাথা নিচু করে বলল, সরি, আর হবে না। তাকবীরের গম্ভীর মুখটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো, মাথায় যেন থাকে। তাকবীর গলা খাকারি দিয়ে মুচকি হেসে আরাতের মুখের ওপরের দিকে তুলে পুনরায় বলে উঠল, বাই দ্য ওয়ে, শাড়িতে কিন্তু মারাত্মক লাগছে। আরাতের মুখে হাসি ফুটে উঠল। হাসি মুখে লাজ লজ্জা ভুলে তাকবীরের দিকে তাকাতেই তাকবীর নেশা ভরা চাহনিতে চেয়ে আছে। আর তাকবীরের চাহনিতে জানতে চাইলো, মুখের নেকাবের আড়ালে ঘায়েল হওয়ার মতো কি দেখলেন। তাকবীর আরাতের চোখের দিকে চেয়ে ভয়েসটা স্লো করে বলে উঠল, আমাকে ঘায়েল করার জন্য তোমার ওই মায়াবী চোখ দুটোই যথেষ্ট বউ। আরাত নেকাবের আড়ালে মুচকি হেসে পুনরায় জানতে চাইল, তাই? তাকবীর শীতল কণ্ঠে আরাতের চোখের দিকে চেয়ে রেখেই নির্দ্বিধায় ছোট করে উত্তর করলো, হ্যাঁ। আরাতের আরো জানতে ইচ্ছে করলো, তাকবীরের মুখে নিজের নামে প্রশংসা শুনতে ইচ্ছে করলো। তাকবীরের মুখের দিকে চেয়ে আরাত বলে উঠল, আচ্ছা, আমার আপনার খোলা চুলে কেমন লাগে? তাকবীরের চোখ আরো গভীর হয়ে গেল। খোলা চুলে নেশা ধরে যায়। আরাত একটু লজ্জা পেল, মুচকি হেসে চোখ নামিয়ে পুনরায় জানতে চাইল, এলোমেলো চুলে কেমন লাগে? আরাতে প্রশ্ন করতে দেরি, তাকবীর উত্তর করতে দেরি করলো না, বেসামাল করে দেয়। আর তাকবীরের চাহনিতে অন্যদিকে ফিরে তাকালো। তাকবীর আরাতের মুখ স্পর্শ করতে হাত বাড়িয়ে দিতেই আরাত তাকবীরের কাছ থেকে দূরে সরে দাঁড়ালো। দূরে সরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, আমাদের লেট হয়ে যাচ্ছে। তাকবীর আরাতকে আমতা আমতা করতে দেখে সদর দরজার দিকে পা বাড়িয়ে গম্ভীর গলায় বলল, লেটস গো। আরাত তাকবীরকে যেতে দেখে উপরে মিমের রুমের দিকে তাকালো। মেয়েটা 3 দিন থেকে না নিচে নেমেছে না কলেজ গিয়েছে। আজকে সন্ধ্যা হাবিবের বিয়ে, তালুকদার বাড়ির কেউ নেই। আর আজ সকাল থেকে মিমকে বলেছে শুধু আমাদের সঙ্গে যাবি, খাবি, চলে আসবি, তোকে থাকতে হবে না। কিন্তু না, মিম না, 3 দিন আগে রোশনিদের সঙ্গে গিয়েছে, না আজকে আরাত তাকবীরের সঙ্গে যাচ্ছে। আরাতের মন ছটফট করছে মিমকে একা বাড়িতে রেখে যেতে। আনহা শেখ, আদিবা তালুকদার এবং রাহিমা সুলতানা সকালবেলা গিয়েছেন সন্ধ্যাদের বাড়িতে। রাবেয়া তালুকদার কয়েকদিন আগেই গিয়েছিলেন ভাতিজির বিয়ে উপলক্ষে। আয়রা, রোশনি, আহিন আলভি মেয়ে পক্ষ 3 দিন আগেই সন্ধ্যাদের বাড়িতে গিয়েছে। তাদের মধ্যে আরিশার শ্বশুর বাড়ি থেকে আমানকে নিয়ে এসেছে সন্ধ্যাদের বাড়িতে। আনাস, আশিক, মায়া, আনাস, আশিক, মায়া, আদিল 4 জন হাবিবের বাড়িতে 3 দিন আগে ছেলেপক্ষ হয়ে গিয়েছে। এর মধ্যে কেটে গেছে 3 দিন। এই 3 দিনে হাবিব আর সন্ধ্যার বিয়ে অনুষ্ঠান বেশ ধুমধাম ভাবে হচ্ছে। মেহেন্দি থেকে গায়ে হলুদ সবকিছু হচ্ছে, তবে তাদের মধ্যে দেখা মেলেনি আরাতের। তাকবীর তো এসব পছন্দ করে না, কিন্তু আরাতকে যেতে বলেছিল, আরাত নিজে থেকে যায়নি সেসব অনুষ্ঠানে। গতকাল হাবিব সন্ধ্যার বিয়ে হয়ে গেছে। আজকে হাবিবের বাড়িতে রিসেপশন চলছে। সচরাচর তাকবীর কোনো বিয়ে বাড়ি আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, কিন্তু আরাতের জন্য যেতে হচ্ছে। রোশনি, রাত, মিম, সন্ধ্যা 4 জন একজনও কলেজে যায় না। রোশনি বিয়ের জন্য যেতে পারেনি। মিম নিজেকে এক প্রকার ঘরবন্দি করে রেখেছে এই কয়েকদিন। আরাত আর তাকবীরের মধ্যে অনেকটা পরিবর্তন ঘটেছে। দুজন সুন্দর মুহূর্ত পার করেছে।
তাকবীরের গাড়ি এসে থামলো বিয়েবাড়ির সামনে। চারপাশ অন্ধকার হয়ে গেছে, কিন্তু বিয়েবাড়ির সাজসজ্জা চারপাশ ঝিকঝিক করছে। তাকবীর গাড়ি থেকে নেমে আরাতের সামনে এসে দাঁড়ালো। আরাত গাড়ি থেকে নামার জন্য এতক্ষণে এক পা মাটিতে ফেলেছে। তাকবীর আরাতের দিকে হাত বাড়িয়ে দিল। তাকবীরকে নিজের দিকে হাত বাড়িয়ে দিতে দেখে আরাত নেকাবের আড়ালে মুচকি হেসে হাত তাকবীরের হাতে রাখলো। তাকবীর বিয়ে বাড়িতে আরাতের এক হাত নিজের হাতের মধ্যে নিয়ে হাঁটতে লাগলো। আশেপাশে অনেক মানুষ। তাকবীর বিরক্ত হলো চারপাশে এত মানুষ দেখে। সবসময় নীরব পরিবেশ পছন্দ করা তাকবীর শুধুমাত্র বউয়ের জন্য মানুষজনের মধ্যে হাঁটতে হচ্ছে। আরা তাকবীরের মুখ দেখে বুঝতে পারল তাকবীর বিরক্ত বোধ করছে, কিন্তু মুখ ফুটে বলছে না। স্টেজের পাশে চেয়ারে গোল করে নিয়ে বসে আড্ডা দিচ্ছে রোশনি, আয়রা, আরিশা, মায়া, আশিক, আনাস, আদিল, হাবিব গেস্টদের খাওয়া দাওয়ার দিকটা দেখছে। বেচারা সন্ধ্যায় স্টেজে বসে আছে আর বারবার আয়রাদের দিকে তাকাচ্ছে। আয়রা আনাসরা কিছুক্ষণ পর পর আড্ডা দিতে দিতে শব্দ করে হেসে উঠছে। সন্ধ্যা পারছে না স্টেজ থেকে উঠতে, না পারছে আড্ডায় সামিল হতে। মন খুঁতখুঁত করছে। ওরা কি গল্প করছে আর কি নিয়ে হাসাহাসি করছে জানার জন্য, কিন্তু নতুন বউ হওয়ায় খাতিরে উঠতে পারছে না। তাদের গল্প খুনসুটি এক পর্যায়ে আশিক মায়াকে রাগাতে আনাসকে উদ্দেশ্য করে বলল, জানিস গতকাল রাতে একটা সুন্দরী মেয়ে আমার স্বপ্নে এসেছিল। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর। আশিকের কথায় মায়ের হাসি মুখ বন্ধ হয়ে গেল। বাদবাকি সবাই আশিকের কথা শুনতে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎই মায়া বাঁকা হেসে আশিককে বলল, মেয়েটা একাই এসেছিল নিশ্চয়ই। মায়ার কথায় সবার নজর মায়ের দিকে। আশিক অবাক হয়ে বলল, হ্যাঁ, তুমি কিভাবে জানলে? মায়া অ্যাটিটিউড নিয়ে আশিককে ব্যঙ্গ করে বলল, কারণ ওর বয়ফ্রেন্ড আমার স্বপ্নে এসেছিল। সঙ্গে সঙ্গে মায়ের কথায় আশিকের কাশি উঠে গেল। বাকি সবাই শব্দ করে হেসে উঠল। বলে না, সঙ্গদোষে লোহা ভাসে। আজকাল মায়া আশিকের যে কোনো কথার মধ্যে বা হাত ঢুকে আশিককে বোকা বানিয়ে রাখে। আশিক কাশতে কাশতে মন ভার করে মায়ার দিকে তাকালো। বাকি সবার হাসিতে অন্য মেয়েরা তাদের দিকে বিরক্ত চোখে তাকালো। মায়া আশিকের দিকে সরু চোখে চেয়ে আছে। আশিক মায়াকে পুনরায় রাগাতে তাদের দিকে চেয়ে থাকার মধ্যে একটা মেয়েকে হাত উঁচিয়ে হাই জানালো। মায়া রাগী চোখে দেখছে শুধু। আশিক হাই জানাতে মেয়েটা মুচকি হেসে কানের পিঠের চুল গুজেলো। মা এতে যেন আরো বেশি রেগে গেল। রাগী গলায় বসা থেকে উঠে আশিকের কলার চেপে ধরে হিসিয়ে বলতে লাগলো, বিয়ে করেছিস ভুলে গিয়েছিস? হ্যাঁ, বউয়ের সামনে অন্য মেয়ের সঙ্গে ফ্লার্ট করছস? লুচ্চা, দাঁড়া, তোর লুচ্চামি আমি বের করছি। মায়া আশিকের কলার চেপে ধরাতে বিয়ে বাড়ির সবার নজর তাদের দুজনের দিকে পড়লো। আয়রা, আনাস সবাই এই যে সবাই যে সবার যার চেয়ার থেকে উঠে পড়েছে। আয়রা মায়ার কাছে এসে মায়াকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড় মায়া, ছাড়। কি করছিস? মানুষ দেখছে, এটা বিয়ে বাড়ি, ছাড় বলছি। আয়রা মায়ের হাত আশিকের কলার থেকে ঝটকা দিয়ে ছাড়ালো। সঙ্গে সঙ্গে আশিক কাশতে লাগলো। মুখটা লাল হয়ে গেছে। মায়া আয়রার কথায় রাগী গলায় বলল, মানুষ দেখছে তো আমি কি করব? মানুষকে চোখ বন্ধ করতে বল। আমি আমার হাজবেন্ডের কলার চেপেছি, অন্য কারো না। আশিক মুখটা কাদো কাদো করে বলল, তোমার মতো জল্লাদ বউ আমি আমার লাইফে আর দুটো দেখিনি। মায়া যেন আরো তেল বেগুনে জ্বলে উঠল। রাগী গলায় আশিকের দিকে তেড়ে এসে বলতে লাগলো, কি আমি জল্লাদ? রিলেশন করে বিয়ে করে বেচারা ফেঁসে গেছে। না বাবা মা কে বউয়ের নামে কিছু বলতে পারে, না বউয়ের সঙ্গে ঝগড়ায় পেরে ওঠে। মায়া আশিক মায়া নাড়িয়ে কাচুমাচু করতে করতে বলল, এখানে হয়তো হবে। আশিক মাথা নাড়িয়ে কাচুমাচু করতে করতে বলল, না, ভুল বলেছি, সরি, ক্ষমা করবো, বাট তোকে এই মুহূর্তে বলতে হবে, এই দুনিয়াতে আমার বউ ছাড়া সব মেয়ে আমার আম্মা লাগে। মায়ের কথায় সবাই মিটিমিটি হাসতে লাগলো। আশিক কাঁদো কাঁদো গলায় বলল, বিলিভ মি বউ, আমি আর কোনো মেয়ের সঙ্গে ফ্লার্ট করব না। তোমার প্রমিস, সব মেয়ে আমার আম্মা লাগে। আশিক মায়ের মাথার ওপর হাত রেখে বলতে লাগলো। মায়া হাতে হাত ভাঁজ করে ভার কণ্ঠে পুনরায় বলে উঠল, এই কথাটা চিৎকার করে দিয়ে বলো। আশিক অসহায় মুখে আনাসের দিকে তাকালো। আনাস গম্ভীর মুখে আশিক আর মায়ের কাণ্ড দেখছে। আশিক আনাসের দিকে চেয়ে ঢোক গিলল। মনে মনে ভাবলো, বন্ধু জুতার বাড়ির চেয়ে বউয়ের কথা শোনা ভালো। আশিক মনে মনে কথাগুলো ভেবে মায়ের কথায় চিৎকার দিয়ে বলতে লাগলো, এই দুনিয়াতে আমার বউ ছাড়া সব মেয়ে, মহিলা, ভাবি, কাকি, নানি, খালা, ছোট বাচ্চা, মাঝারি বাচ্চা সব আমার আম্মা লাগে। আশিকের মায়া
আশিক মায়ার কাণ্ডে বিয়েবাড়ির অনেকেই বিরক্ত তো অনেকেই মজা নিচ্ছে। হানিয়া আয়রাদের পাশ কেটে স্টেজের স্টেজের দিকে আসতে নিয়েছিল, ঠিক তখনই তাকবীর আর আরাতকে একে অপরের হাত ধরে স্টেজের দিকে আসতে দেখে জায়গা থমকে দাঁড়ালো। চোখটা তাকবীর আর আরাতের হাতের ওপর। তাকবীরকে দেখে আশিক মায়া সবাই শান্ত হয়ে গেল। আরাত হানিয়াকে নিজের হাতের দিকে অদ্ভুত নজরে চেয়ে থাকতে দেখে আরাত তাকবীরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তাকবীর এক নজর আয়াতের দিকে তাকালো, পুনরায় আশেপাশে অনেক মানুষ দেখতে পেয়ে তাকবীর গম্ভীর মুখে সাইডে এসে দাঁড়ালো। আয়াত প্রথমে স্টেজে সন্ধ্যার সঙ্গে দেখা করে রোশনিদের পাশে এসে বসে। তাকবীরকে সাইটে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে দেখে আনাস, আশিক, আদিল চেয়ার নিয়ে তাকবীরের কাছে এসে দাঁড়ালো। তাকবীর এক নজর তিনজনকে দেখে নিয়ে পুনরায় ফোন স্ক্রল করতে লাগলো। আনাস তাকবীরকে চেয়ার দিয়ে বলল, ভাইয়া চেয়ারে বসো। তাকবীর আনাসের কথায় ফোন থেকে চোখ সরিয়ে আনাসকে বলল, কোন দিকে খাবার খাওয়াচ্ছে? আশিক তাকবীরের কথায় বলে উঠল, ব্রো তুমি এসেই খাওয়ার খবর করছো কেন? একটু রেস্ট নাও। আনাস ব্রোকে বরং ছাদে নিয়ে চল। আনাস ব্রো আনাস ব্রোকে বরং ছাদে নিয়ে চলো, নিরিবিলি পরিবেশ। আশিকের কথায় আনাস, আদিল সহমত পোষণ করলো। তাকবীর গম্ভীর কণ্ঠে বলল, ওখানে নিরিবিলি টাইম কাটাতে আসি নাই, জলদি খাবার দিতে বল, বাসায় যাব। স্যার আপনি শুধুমাত্র খেতে এসেছেন? তাকবীর রাগে চোখে আদিলের দিকে তাকালো। আদিল তাকবীরের তাকানোতে মাথা নিচু করে নিল। তাকবীর রাগী গলায় বলে উঠল, বিয়ে বাড়িতে মানুষ কেন আসে? আদিল ছোট করে বলল, খেতে। তোমরা কেন এসেছো? আদিল পুনরায় ছোট করে বলল, মজা করতে। তাকবীর রাগী চোখে আদিলের দিকে তাকিয়ে আছে। আদিল হাসার চেষ্টা করে নিজের ভুল সংশোধন করে বলল, সরি স্যার, খেতে। তাকবীর কিছু বলল না, চেয়ার টেনে বসে পড়ল। হানিয়া সেই প্রথম থেকে তাকবীরের দিকে তাকিয়ে আছে। আরাত আর তাকবীরকে একসঙ্গে দেখে মনের মধ্যে কেমন হাহাকার করে উঠল। হানিয়া যদি ভালোবাসা একতরফা না হতো তাহলে আজকে তাকবীরের পাশে হানিয়া থাকতো। একতরফা ভালোবাসাগুলো এমন কেন? শুধু ভেতরটা ছটফট করে। একতরফা ভালোবাসা মানে মানুষটা অন্য কারোর সাথে হাসলে বুকটা কেঁপে ওঠে, তবুও মুখে হাসি রেখেই বলতে হয়, খুশি থাকো। আমার ভালোবাসায় দাবি নেই, অধিকার নেই, শুধু দূর থেকে নিঃশব্দে ভালোবাসার অনুমতি আছে। হানিয়া তার একতরফা ভালোবাসা প্রকাশ করছিল, কিন্তু প্রকাশ করেও মিলল না। সে তো তার ভাগ্যই নেই। তাকে প্রত্যাখ্যান করেছে তার ভালোবাসার, সুখে সংসার করছে। আজকে ভালোবাসার মানুষটাকে অন্যজনের পাশে দেখে রাগ না, কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। দম বন্ধ হয়ে এলো বোধহয়। হানিয়া অসহায় মুখে চোখে তাকবীরের দিকে চেয়ে কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করলো, আমাকে কেন ভালোবাসলেন না আপনি? কিন্তু তাকবীর হানিয়ার অসহায় হয়ে বলা কথাটা শুনলে তো প্রশ্নের উত্তর করবে। হানিয়া আর দাঁড়াতে পারলো না, দৌড়ে বিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। হানিয়া বিয়ে বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একজন হানিয়ার পিছু নিল। আর চেয়ারে বসে থেকে হানিয়ার দৌড়ে বাহিরে যাওয়া দেখলো। আজকে হানিয়ার ওপর কষ্ট না হিংসা লাগছে। কেন তার বরের দিকে এভাবে চেয়ে থাকতে হবে? তার বরের দিকে তাকানোর অধিকার শুধু তার। আয়াত এভাবেই মুখ গম্ভীর করে বসে রইল। আয়রা মায়া রোশনি আড্ডা দিচ্ছে। আয়াতের সেদিকে মন নেই, পুরোটা সময় মন ভার করে বসে রইল। গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে তাকবীর আরাতের দিকে তাকালো। আরাতকে গাড়ির কাঁচ ভেদ করে বাইরে তাকিয়ে থাকতে দেখে তাকবীর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তাকবীর গলা খাকারি দিয়ে এক হাত গলার টাই ঢিলা করে শার্টের 3টা বোতাম খুলতে খুলতে সামনে চোখে চোখ রেখে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড? আরাত বাহির থেকে চোখ ফিরিয়ে এক নজর তাকবীরকে দেখে পুনরায় মুখ ভার করে বাহিরে চোখ রাখলো। তাকবীর সামনে চোখ রেখে আরাতকে একটানে নিজের কোলে বসালো। আরাত খানিকটা চমকে তাকবীরের দিকে তাকালো। তাকবীর আরাতকে এক পলক দেখে নিয়ে সামনে চোখ রেখে বলল, প্রবলেম কি? কথা বলছো না কেন? আরাত এবারও কথা বলল না, চুপচাপ তাকবীরের ঢিলা টাই দুহাতে পেঁচাতে লাগলো। তাকবীর আয়াতের মুখ দেখতে না পেয়ে এক হাতে আয়াতের নেকাব খুলে দিল। তাকবীরকে নেকাব খুলতে দেখে আরাত মুখ অন্ধকার করে মাথায় হাত দিয়ে নেকাব হাতড়াতে লাগলো।
তাকবীর আরাতের মুখের দিকে ভ্রু কুঁচকে চেয়ে বলল, মুখটা প্যাঁচার মতো ভার কেন? আরাত তাকবীরের কথায় মুখ ভার রেখে ভারী কণ্ঠে এবার উত্তর করল, অন্য মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে না। আরাতের কথায় তাকবীর তীক্ষ্ণ চোখে আরাতের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আর ইউ জেলাস? আরাত ভারী কণ্ঠে বলল, না। তাকবীর আরাতের কথায় চোখ সামনে রেখে গম্ভীর গলায় বলল, ওকে। তাকবীরকে স্বাভাবিকভাবে আগের ন্যায় গাড়ি চালাতে দেখে আয়াতের রাগ উঠে গেল। আয়াত ফুঁসতে ফুঁসতে মুখ ভার করে নিজে থেকে বলে উঠল, আমি কেন হানিয়া আপুকে জেলাস করতে যাব? জেলাস তো করবে হানিয়া আপু আমাকে আপনার পাশে দেখে। আয়াত কথাটা বলে মুখ বাঁকালো। কথাটা শোনার সঙ্গে সঙ্গে তাকবীর চলন্ত গাড়ি ব্রেক কষলো। হঠাৎই গাড়ি ব্রেক কষাতে তাকবীর উন্মুক্ত লোমহীন ফর্সা বুকে আয়াতের ঠোঁটের ছোঁয়া লেগে গেল। তাকবীর তাজ্জব বনে আয়াতকে দেখতে লাগলো। আয়াত কাঁচুমাচু করছে। তাকবীর চোখ বন্ধ করে ছোট একটা নিঃশ্বাস ফেললো। আয়াত চুপচাপ মাথা নিচু করে শাড়ির আঁচল প্যাঁচাতে লাগলো। তাকবীর পুনরায় গাড়ি স্টার্ট দিয়ে সামনে রাস্তায় চোখ রেখে বলল, অন্য মেয়ের নজর তোমার হাজবেন্ডের দিকে থাকলেও তোমার হাজবেন্ডের নজর তোমার ওপর ছিল। আরাত মুখে হাসি ফুটে উঠল। হাসি মুখে আরাত তাকবীরের বুকে মাথা এলিয়ে দিল। তাকবীর আরাতের কাণ্ডে হাঁসফাঁস করতে লাগলো। আজকে যেন পথটা শেষ হচ্ছে না।